চুপ কর বলছি। সেই তখন থেকে শুধু ডেকে ডেকে আমার মাথাটা খারাপ করে দিবি নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঢিল মেরে তোর মাথা তোকে তাড়াতে না পারি। আমার নাম মঞ্জুরি। আবার বসন্ত ফিরে আসবে সেটা আমি জানি, কিন্তু হেমন্তের হিমেল হাওয়ায় যখন আমার ভালোবাসার পাপড়ির উপরে বিন্দু বিন্দু করে শিশির ছড়াবে, তখন আমি কাকে নিয়ে স্বপ্ন দেখবো কল্যাণ? মঞ্জু, এই শীতের সকালে প্রথম সূর্য ওঠার আগে একাকী আমাকে কোথায় টেনে নিয়ে যাবে, সেটা তুমি একবার ভেবে দেখেছো? নিশ্চয়ই ভেবেছি। কি ভেবেছো? শোনো, আমি বিলেতে থাকলেও আমার মনটাকে তোমার কাছে পাঠিয়ে দেব। একা একা তুমি যত দূর যাবে। কিন্তু কথাগুলো তোমার মুখে না মনে? মুখেরও নয়, মনেরও নয়, তবে একেবারে হৃদয়ের। তোমার হৃদয়ের ভালোবাসা আমার হৃদয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব কল্যাণদা। মঞ্জু, এই এই মঞ্জু, বিলেত থেকে ফিরে আসার পর তোমার আমার মিলনের রাতে সানায় বেজে উঠবে ইমন কল্যাণের সুর। অম্লান ভালোবাসার ছন্দে ছন্দে রজনীগন্ধার গন্ধে মাতাল হয়ে উঠবে আমাদের ফুলসজ্জা রাত। কিন্তু কিন্তু তোমার বাবা যদি আপত্তি করে? আরে বাবা আপত্তি করবে কেন? আমি তো তোমাকে ভালোবাসি নাকি? হ্যাঁ, কিন্তু কিন্তু কি হলো? চুপ করে আছো কেন? আরে বাবা, আমার বাড়ির ভাই বোন তো তোমাকে আপন করে নিয়েছে, অতএব তোমার আমার বিয়ের ব্যাপারে কারো যে আপত্তি থাকতে পারে না, এই ব্যাপারটা তুমি নিশ্চিত থেকো ম্যাডাম, নিশ্চিত থেকো। ঠিক আছে মশাই, ঠিক আছে, এই ব্যাপারে নালে আমি নিশ্চিন্ত হলাম, কিন্তু অন্য ব্যাপারে? আরে অন্য ব্যাপারটা কি সেটা বলবে তো নাকি? এই যে তুমি যে বিলেতে যাচ্ছ, হ্যাঁ। সেখানে গিয়ে আবার কোনো মেম সাহেবের সঙ্গে প্রেম টেম করে বসবে না তো? ছি ছি মঞ্জু, ছি, তোমার মুখে এই কথা শুনবো আমি ভাবতেই পারি না। কল্যাণ। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন আমার প্রতি অতই সন্দেহ করছো, তখন তোমার সন্ধ্যাতীত করার জন্য আমার হাতের এই নাম লেখা আংটিটা আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম। কল্যাণ, মঞ্জু, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়ায় আচ্ছা, লাগলো আমার মনে গো। মঞ্জু, এই জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়ায় লাগলো আমার মনে গো। ওই জ্যোৎস্না ধোয়া কিসের ছোঁয়ায় লাগলো আমার মনে গো। এ কথা বলবো আরে সারে, এ কথা বলবো চুপি সারে।
মঞ্জুরি লজ্জা কিসের? দেখো তোমরা তো কোনো অন্যায় কাজ করোনি বাবা। শোন না কল্যাণ, তোদের দুজনার এই গভীর ভাব ভালোবাসার কথাটা না আমরা অনেক দিন আগে থেকেই লক্ষ্য করেছি। আর সেই জন্যেই তোর মা আর আমি অনেক আগে থেকেই ঠিক করে রেখেছি, তুই বিলেত থেকে ফিরে এলেই মঞ্জুরির সঙ্গে তোর বিয়েটা আমরা দিয়ে দেবো। কাকাবাবু, আপনি এত বড় মনের মানুষ আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি কাকাবাবু। কারণ কারণ আপনারা অনেক বড় লোক আর আমরা যে গরিব। দেখো তোমার ভালোবাসাটা তো আর গরিব নয় মা। কিন্তু কিন্তু আপনারা যে কায়স্থ আর আমরা যে অন্য জাত। ওই জাতপাতের ধারাপাত আমি কোনো দিনও মুখস্থ করিনি। আর তাছাড়া শোন না, এই আদিত্য আমাদের বাড়ির ড্রাইভার হলেও আমি কিন্তু তাকে বন্ধুর মতো মনে করি। হ্যাঁ শোনো না, তুমি যখন ছোট্ট 10 বছরের তোমার মা মারা যাবার পর তোমার বাবা আদিত্য তোমাকে সঙ্গে করে নিয়ে এসে আমার কাছে বলল, বোসবাবু আমি এই মা মরা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসতে বাধ্য হয়েছি। শুনেছি বাবা, আমি সব শুনেছি। আব্বি আর মা তখন মঞ্জুকে আদর করে আরো কাছে টেনে নিয়েছিলে বাবা। একদম ঠিক কথা বলেছিস। শোন না, যাকে ছোটবেলা থেকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, এত বড় করেছি, তখন কি কোনো কারণে তাকে দূরে সরিয়ে দেওয়া যায়? যায় না রে, যায় না। তাহলে কি করতে হবে বলতো? হ্যাঁ, তাকে কি করতে হবে? পুত্রবধূ করে এমনি করে আরো কাছে টেনে নিতে হবে, নাকি বল মা মঞ্জুরি? হ্যাঁ বাবা, বাবা কোম্পানি গাড়ি তাড়াতাড়ি করছে, আমি তাহলে এখন আসি বাবা। আয় বাবা আয়, তোর যাত্রা শুভ। কেমন? আর মঞ্জু, তুমি বাবাকে সঙ্গে নিয়ে এসো, আমি মায়ের কাছে দইয়ের ফোঁটা নে এখুনি গাড়িতে উঠবো। চলুন চলুন কাকাবাবু চলুন। আপনার মতো দেবতার স্নেহ যখন আমি পেয়েছি, তখন আমি আপনার সঙ্গে গিয়ে আপনার ছেলের বিলেত যাবার বিদায় সম্ভাষণটা জানিয়ে আসি। বিদায় যাত্রার বিদায় সম্ভাষণ না, বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ জানাবার জন্য তোমাকে আর ওখানে যেতে হবে না। এখান থেকেই তুমি কল্যাণের জন্য বিদেশ যাত্রার বিদায় সম্ভাষণ চিরকালের জন্য জানিয়ে দাও। মানে তার মানে আপনি ভবিষ্যতে তোমার সঙ্গে কল্যাণের আর কোনোদিন দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ, সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে তোমার সাহস হলো কি করে কল্যাণকে ভালোবাসার? বামুন হয়ে তোমার চাঁদ ধরার মতলব? হ্যাঁ, আমার বাড়ির ড্রাইভার তোমার বাপ। ভালোবাসার এই বকবকুম দৃশ্য দেখে আমার মনে হলো তোর শয়তান বাপটা সব কিছু জানে, আর সে জেনে শুনে আমাকে কোনো কথাই বলেনি। দোষ যদি করে থাকি তাহলে আমি করেছি, দয়া করে আপনি আমার বাবাকে গালি দেবেন না। মুখ সামনে কথা বলবি শয়তানি মেয়ে। কেন আমি মুখ সামনে কথা বলবো না? আমি মুখ সামনে কথা বলবো না, কিছুতেই মুখ সামনে কথা বলবো না। কাকাবাবু, আপনি যা বলেছেন আমি তা কিছুতেই মানবো না। আপনার ছেলে বিদেশ যাত্রা যাওয়ার আগে আমি আপনার ছেলেকে গিয়ে বলবো, কল্যাণ তুমি শুনে যাও, তোমার বাবা মিথ্যা কথা বলে, তোমার এই প্রবঞ্চক বাবা তোমাকে ঠকিয়েছে, আমাকে। খবরদার আর এক পাও এগোবার চেষ্টা করবি না। ভালো করে শুনে রাখ, কল্যাণের সঙ্গে তোর শেষ দেখা হয়ে গেছে, আর কোনোদিন তার সঙ্গে তোর দেখা হবে না। দেখা হবে না বসবাবু, আমার মেয়ে তো আপনার ছেলেকে ভালোবাসে। ভালোবাসা? আরে ভালোবাসা? আরে না না না, ওটা ভালোবাসা নয় রে, ভালোবাসা নয়, ওটা হলো চড়াই পাখির বাসা। আর যে বাসাটা আমি এই মুহূর্তে ভেঙে তছনছ করে দেব। ভেঙে দেবেন? কেন তৈনচ করে দেবেন বসবাবু? এই একটা ছোট লোক ড্রাইভার হয়ে তুই বীরেশ্বর বোসের সামনে দাঁড়িয়ে কৈফাত চাইছিস? ভালো করে শুনে রাখ, আমি বীরেশ্বর বোস আমার কৃতকর্মের জন্য আজ পর্যন্ত কারোর কাছে আমি কোনো কৈফাত দিইনি, আর তোকেও দেব না। আর শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোদের এই বাপ বেটিকে এই বাগান বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, কারণ দুধ কলা দিয়ে এই রকম কাল সাপিনি আমি পুষে রাখতে চাই না। শুনে রাখ।
হ্যাঁ তোরা তোরা শুনে রাখ, তোরা হচ্ছে একটা থার্ড ক্লাস, ছোট লোক। আমার ছেলে কল্যাণের সঙ্গে তোদের এই দুঃস্বপ্ন দেখাটা না সম্পূর্ণ মিথ্যে। ভালো করে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে তোদের এই বাগান বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সাথে আমি কল্যাণের বিয়ে দেব। এত বড় সর্বনাশ আপনি এমনি করে বলবেন না। আমি জোর হাত করে আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি, এমনি করে আমাদের ভালোবাসাকে আপনি তছনছ করে ছুঁড়ে ফেলে দেবেন। মেয়ের মতো করে যাকে মানুষ করেছেন তাকে পুত্রবধূ করে ঘরে তুলে নেবে, এই কথাটা দিয়ে নেব বাবু। আমি আজ কিরকম হলো বলতো ব্যাপারটা? মানে আমি বীরেশ্বর বোস কথা দিয়ে কথা রাখতে পারলাম না, হ্যাঁ? ব্যাপারটা ঠিক আছে, ঠিক আছে, আমি আর তোদেরকে কোনো কথা দেব না। এই মুহূর্তে আমি তোদের দুজনকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোর মেয়ে মঞ্জুরির মন থেকে আমি কল্যাণের নামটা মুছে দেব। আর আগামী 7 দিনের মধ্যে তোদের বাপ বেটিকে এই বাগান বাড়ি থেকে তাড়াবো, তাড়াবো, তাড়াবো। ওর মা ওঠ, চোখের জল মুখে তৈরি হয়ে নে মা। হ্যাঁ বাবা, যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, বিশ্বাসের কোনো মূল্য নেই, সেখানে আমরা থাকবো না বাবা, আমরা কিন্তু কোথায় যাব বলতো রে মা? যেখানে আমাদের দু চোখ যায় আমরা সেখানেই চলে যাব বাবা, আমরা সেখানেই চলে যাব। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। জীবনে আঘাত সে তো আসবেই আসবে, বুক ভরা বেদনা হৃদয় তো ভাসবে। আবার সুখের আলো আসবেই আসবে, আবার সুখের আলো আসবে। কাঁদিস না রে মোচরে নয়ন, কান্না হাসির বেলায় এই তো জীবন। কাঁদিস না রে মোচরে নয়ন, কান্না হাসির বেলায় এই তো জীবন। বিদিরে আমি রতনের মুখে শুনলাম অঙ্গনা দিদিভাই নাকি বই খাতা নিয়ে ওই বাগনার দিকে এসেছে, কিন্তু কোথায় গেল? আমি কোথায় সব কাজ ফেলে আমি খবর দেবো বলে এসেছে, কিন্তু অঙ্গনা দিদিভাই দেখতে পাইনি। দেখি তো ওই ছাদের মধ্যে ছয় দিদিভাই মন দিয়ে পরীক্ষা পুরো পড়ছে কিনা। দিদিভাই, আরে ও দিদিভাই, আরে পড়ছে পড়ছে বাদল্লা পড়ছে, সামনে পরীক্ষা তো, তাই সে ছাতিম গাছের তলাতেই হোক বা অন্য কোথাও হোক, সে যে গভীর মনোযোগ দিয়ে লেখাপড়া করছে, কারণ আজকালকার লেখাপড়া তো এটাই নিয়ম। মন্ডলী মশাই, আপনি দয়া করে হাসিটা বন্ধ করুন। জানো বাদল্লা জানো, বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই চিঠিটা পাওয়ার পর থেকে আমি এতই আনন্দ পেয়েছি যে তাই 1000 বার হেসেও আমি যে ঠিক মতো প্রকাশ করতে পারছি না। হাই পোড়া কপাল। আচ্ছা আচ্ছা বাদলদা, ওই তোমার নামে যে ছেলেটা রোজ বই খাতা নিয়ে অঙ্গনার সঙ্গে দেখা করতে আসে, ছেলেটা কে? হাই
আমার পোড়া কপাল, তুমি তাও জানো না তোমার বোন অমরা দিদির বন্ধু। বন্ধু হ্যাঁ হ্যাঁ, আমার লোক নয়, খুব ভালো ছেলে। ও পড়াশোনা নয় একেবারে পাগল। দিন রাত বই খাতা নিয়ে অমরাদির সাথে দিন রাত আলোচনা করে। এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়ায় চলো যাই, এখানে নয় চলো যাই, এখানে নয় দুজন দুজনে হারায়। এই মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়ায় চলো যাই, এখানে নয় চলো যাই, এখানে নয় দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়। এই মন তোমাকে চাই। চিরি চিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো যখন। চিরি চিরি বাতাসে হাউস বোটে দোলাতে হারিয়ে গেছে মন, স্বপ্নের ঠিকানা পাবো কিনা জানি না, তোমাকে পাবো যখন। এই তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়া। মন তোমাকে চাই, কাশ্মীর তুষার ছায়ায় চলো যাই, এখানে নয় চলো যাই, এখানে নয় দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়, দুজন দুজনে হারায়। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আরে এ যুগেই তো এরকমই ছেলের দরকার, ওরাই তো দেশের ভবিষ্যৎ, ওরাই তো সমাজের। ওসব কথা বাদ দাও দাদু, বলো বীরেশ্বর বাবু চিঠিতে কি লিখেছেন? শুনবে বাদলদা শুনবে? তাহলে শোনো, উনি লিখেছেন, কল্যাণী ও নিখিলেশ, আশা করি তোমরা কুশলে আছো। তোমার নিশ্চয়ই মনে আছে তোমার বাবার সঙ্গে আমার অতীতের কথা অনুযায়ী কল্যাণিয়া অঙ্গনা আমার ভাবী পুত্রবধূ। তাই তোমরা আনন্দ পাবে বলে জানাচ্ছি যে আমার বড় ছেলে তোমার ভগ্নিপতি কল্যাণ কয়েকদিন আগে বিশেষ শিক্ষা লাভের জন্য বিলেত গেছে। সে পড়াশোনা শেষ করে দেশে ফিরলেই আমি তোমার বোন অঙ্গনাকে পুত্রবধূ করে ঘরে আনবার জন্য ওদের বিয়ের দিন স্থির করব। ইতি আশীর্বাদক বীরেশ্বর বসু। ইস, অমরা দিদি বাড়ির সত্যি ভাগ্য ভালো, তাই সে অত বড় ঘরে বউ হয়ে, বিশ্বাস করো আনন্দে আমার গান গাইতে ইচ্ছা করছে। রক্ষে করো বাদলদা, রক্ষে করো, এখন আর তুমি গান শুরু করো না। জানো বাদলদা জানো, বাবার বন্ধু বীরেশ্বর কাকার এই চিঠিটা পেয়ে আমি যেমন আনন্দ পেয়েছি, তেমনি অঙ্গনাও ঠিক তেমনি আনন্দ পাবে। অথচ দুজনার আনন্দ দুরকম, কাজেই দুজনার দুরকম আনন্দের ঠেলায় ওই আনন্দ নামক ব্যাপারটা যে লজ্জায় পড়ে যাবে বাদলদা, লজ্জায় পড়ে যাবে। এই আপন বলা মানুষটাকে নিয়ে আমার যে কত সমস্যা, তার কোনো ঠিক ঠিকানা নেই। কলেজের ছাত্র পড়ায়, অথচ এখন বুদ্ধি শুদ্ধি হলো না। দেখি দেখি অঙ্গনা দিদি ভাইকে কোথায় খুঁজে পাই। মাই সুইট লাভলি বাদলদা, এ কি তুমি তুমি এই বাগানে কি করছো? তোমার কোন ফুল চাই? আপাতত আমার কোনো ফুলই চাই না।
তোমার ফুল যে ফুটতে চলেছে সেই খবরটা আমি দিতে এলাম। তার মানে কি বলছো বাদলদা? সব কথা বলবো দিদি ভাই, সব কথা বলবো। তার আগে ওইখানে বসো। এই মরেছে তমাল, তমাল যে ওই কদম গাছের তলায় আমার জন্য অপেক্ষা করতে, ছাতিম গাছের তলায় বসে। হ্যাঁ, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। রবিবার দাবালো তোমার কাছে এসেছে? এ বাবা, হ্যাঁ, মানে 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 আজ সামনে সামনে তো পরীক্ষা, তাই একটু পড়াশোনার নোটসের ব্যাপারে একটু আলোচনা করতে। আরে, আলোচনা করতে গিয়ে না বিবেচনা বোধ হারিয়ে ফেলো না। বাদলদা, তামাল বাবু যতই তোমার বন্ধু হোক, আসলে সে ছেলে আর তুমি মেয়ে। উফ বাদলদা, আমি তো তোমাকে কতবার বলেছি যে তমাল ওরকম ছেলেই নয়। শোনো দিদি ভাই, নারী আর পুরুষের সম্পর্কটা অনেকটা ঘিয়ে আর আগুনের মতন। ঘিয়ের পাত্র যতই ভাবুক আমি খুব শক্ত, কিন্তু আগুনের পাশে থাকলে সে গলেই যায়। ও বাবা, পাগল না মাথা খারাপ? আমি 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 খুব ভালো করে জানি ওই তমাল ভীষণ ভীষণ ভালো ছেলে। ঠিক ওই কথাটা আমিও তোমার দাদাকে বলেছি, কিন্তু 2 মাস হলো তোমার দাদা যেন একটু আনমনা মনে হচ্ছে। এবারটা কি বলো তো? আরে আরে বাবা রে বাবা, কি বলবো বলো তো, পড়াশোনার এত চাপ, উফ, তাই জন্যই তো এরকম। রাত্রে ভালো করে ঘুমাতেই পারি না, এই যেই ঘুমাতে যাই ঘুমটা অমনি একেবারে চমকে চমকে। আর তা অবশ্যই, সামনে পরীক্ষা তো। হ্যাঁ, পরীক্ষা মানে একেবারেই অগ্নি পরীক্ষা। কলেজের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে আমাদের লাইফটাই যে একেবারে স্পয়েল হয়ে যাবে। ঠিক আছে ভাই, ঠিক আছে। তা তোমরা দুজনে যাতে ভালোভাবে পাস করতে পারো সেই চেষ্টাই করো। অঙ্গনা দিদি ভাই, তুমি এই চিঠিখানা বলো। চিঠি? আরে বাবা, কার চিঠি বলো তোমার? এই পড়ে দেখো না, বলেই সব বুঝতে পারবে যেন চিঠি পড়া লেখাপড়াকে এক করে ফেলে না। আমি গেলাম। ওহ, কি সাংঘাতিক লোক মাইরি। তারপর জেরা বাগানে ঢুকে একেবারে আমার পিলেটাই চমকে দিয়েছিল। না কি হলো? না না, এ হতে পারে না, এ হতে পারে না। না তোমার না, হে হতে পারে না, তোমার এ হতে পারে না। তুমি তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমার যে খুব কষ্ট হবে। আমি যে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, তোমার বাঁচতে পারবো না। তুমিও বিশ্বাস করো অঙ্গনা, তোমার সঙ্গে আমার বিয়ে না হলে আমার জীবনটাই যে একেবারে ব্যর্থ হয়ে যাবে। কারণ আমি যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি অঙ্গনা। হ্যাঁ তোমার, হ্যাঁ, তাই জন্যই তো তোমাকে ভালোবেসে আমি সারাটা জীবন তোমাকে কাছে পাওয়ার আশায় আমার শরীরের সমস্ত যৌবন সব কিছু তোমাকে যে দান করেছি। আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বাবার বন্ধুর ছেলেকে আমি কিছুতেই কোনো মতে বিয়ে করতে পারবো না, তোমার পারবো না। যা বাবা অঙ্গনা, তার জন্য এত কাঁদছো কেন তুমি? আরে বীরেশ্বর বাবুর বড় ছেলে কল্যাণের সঙ্গে তোমার বিয়ে হবে না। আমার পরীক্ষাটা হয়ে গেলে আমি ঠিক এই কথাটা তোমাদের বাড়িতে জানিয়ে দেবো। হ্যাঁ তোমার, হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি পারো দাদাকে সবাইকে আমাদের এই ব্যাপারটা কিন্তু তোমাকেই বলতে হবে, বুঝেছো? তুমি তো জানো এই 2 মাস ধরে আমি খুব দুশ্চিন্তায় আছি গো, খুব খুব কি হলো অঙ্গনা? তুমি কি অসুস্থ? তোমার আমার সন্দেহটা ঠিক হয়েছে তোমার। আমি 2 মাস ধরে যে সন্দেহটা করছিলাম সেই সন্দেহটা ঠিক হয়ে গেছে তোমার। এই তোমার, আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি তোমার। তা হতে পারে না। এই তোমার, এসব তুমি কি বলছো? হতে পারে না মানে? তুমি হয়তো কায়দা করে অন্যের বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। না তোমার না, তুমি তো ভালো করে জানো আমি কখনো কোনো ছেলের দিকে ফিরেও তাকাই না, কোনো ছেলের সঙ্গে আমি ভালো করে কথাও বলতে পারি না। তুমি ভুল করছো তোমার, আমি তোমাকে ভালোবাসি তোমার। থামো, আর সতীগিরি বলাতে হবে না। আমি এই চললাম, আর কোনোদিন তোমাদের বাড়িতে আমি আসবো না। বিয়ে করবে না তোমার? বলো না তুমি আমাকে বিয়ে করবে না। আরে পাগল না মাথা খারাপ?
আমরা হলাম এই যুগের ছেলেরা, ভোমরার মতো ফুলে বসি, কিন্তু বাসা বাঁধি না। আসি অঙ্গনা, আমাকে যে আবার নতুন করে ফুলের সন্ধান করতে হবে। ভোমরা হয়ে একটা ফুলের মধু খেলে কি হয় বলো? আরে হ্যাঁ, পৃথিবীটা তো গোল। তাহলে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি এখন আসি। তমাল আমাকে ছেড়ে চিরদিনের মতন চলে গেল। তবে তবে তমালকে কখনো কোনোদিনও সত্যিকারের আমার এই মনটাকে ভালোবাসেনি। তমালকে ভালোবেসেছিল শুধু আমার এই শরীরটাকে, আমার এই যৌবনটাকে। কিন্তু আমি তো আমার তমালকে সত্যিকারের মন প্রাণ থেকে ভালোবেসেছিলাম ঠাকুর। তাহলে কেন আমার সঙ্গে এমন করলে? বলো না ঈশ্বর, কেন এমন করলে? আমি এখন কি করব? আমি যে তোমাদের সন্তানের মা হতে চলেছি, এই কথাটা আমি আমার দাদা বাদল দা, এই সমাজের সবাইকে আমি কেমন করে বলবো? না ভগবান, না, আমি কিছুতেই এই মুখটা আমার দাদার সামনে নিয়ে যেতে পারবো না। তাই তো আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো পথ নেই। ঈশ্বর, আমি আত্মহত্যা করব। আছে রে হতভাগ্য, আছে। দাদা, আমি যে মাধবী লতার আড়ালে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি। দাদা বিশ্বাস করো দাদা, আমি কিছু বুঝতে পারিনি, ভুল করে। চুপ কর তো অঙ্গনা, আগে তোর সব কথা আমি পড়ে শুনবো। আগে তুই তোর চোখের জল মুছে দাদা নিজেকে শক্ত করে নেব। আর এই দুর্ঘটনার কথা ওই বাদল দাও যেন জানতে না পারে রে। দাদা চোখের জল মুছে আগে তুই আমার কথাগুলো শোন। কাল সকালে তোকে আমার সঙ্গে মালদহ যেতে হবে রে। মালদহ? হ্যাঁ, মালদহ। আমি যে মালদহ কলেজে 1 বছরের জন্য লেকচারার হয়ে যাচ্ছি দাদা। আর ওখানে গিয়ে তোর এই বাচ্চাটাকে আমি না, এমন করে তুমি বলো না দাদা, এমন করে বলো না। আমি আমার ভালোবাসার সন্তানটাকে নিজের হাতে খুন করতে পারবো না দাদা। মা হয়ে আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো, আর আমার এই সন্তানটা পৃথিবীর আলো দেখবে না। আমি পারবো না দাদা, তুমি আমায় ক্ষমা করো। ঠিক আছে রে পাগলি, ঠিক আছে। আগে কাল আমার সঙ্গে চলতো, তারপর নয় যাও একটা ব্যবস্থা করা যাবে। দাদা, ওরে নারী জীবনের মাতৃত্বের স্বাদ, যে স্বাদ স্বর্গ সুষমায় চড়ানো থাকে, নারীর দেহে মনে স্বপ্নে সাধনা। আমি কি আমার বোনের সেই সাধনার তপবনে ঝড় তুলতে পারবো? আমি জানি না রে, আমি জানি না। মাঝি রে, মাঝি রে, আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল মাঝি রে। সুজন মাঝি রে, মাঝি রে,
বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, এমনি হবে সে কি জানতো, এমনি হবে সে কি জানতো। মঞ্জুদি বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, বলো দোষ। ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেছে ঝড়ে সেই আশা, ভালোবাসা দিয়ে বাঁধা বাসা ভেঙে গেছে ঝড়ে সেই আশা, নীর ফিরে যেত সেদিন কোনো দিন জানতো, নীর ফিরে যেত সে কি কোনো দিন জানতো। বলো দোষ, বলো দোষ বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, এমনি হবে সে কি জানতো, এমনি হবে সে কি জানতো, বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, একটি বলা কামন বেলা শেষে হয় যদি ক্লান্ত, বলো দোষ কি, বলো দোষ কি, বলো। তুমি অমন করে কাঁদছো কেন? তুমি নার্স হয়ে ডিউটি যাবে না? তাই তো, ডিউটির টাইম হয়ে গেছে। ভাগ্যিস তুই আমাকে স্মরণ করে দিলি, আমার তো মনেই ছিল না। তাই তাড়াতাড়ি গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। একটা কথা জিজ্ঞাসা করো মঞ্জুদি, আমি তো নতুন ক্লাসে কাজে এসেছি, আমি তোমার সব কথা কিছু জানি না। তুমি লক্ষ্য করে রেখেছি তুমি ডিউটি থেকে এসে কোয়ার্টারে একটা ডুবলে ডুবলে কাঁদো। কেন গো মঞ্জুদি, কেন? সব জ্ঞানের উত্তর সব সময় দেওয়া যায় না রে জনি, সব সময় দেওয়া যায় না। আমি যে তোমার ছোট ভাই মঞ্জুরি, দিদি দুঃখের কথা কি ভাইকে বলা যায় না? মনে হয়তো যায়, কিন্তু সে ঠিক এই মুহূর্তে সে কথা আমি বলতে পারবো না রে জনি, আমি বলতে পারবো না। কেন কেন পারবে না মঞ্জুদি, কেন পারবে না? আচ্ছা আচ্ছা মঞ্জুদি, তুমি কি কোনোদিন কাউকে ভালোবেসেছিলে? তবু যখন তুমি আমাকে অতই সন্দেহ করছো, তখন তোমার সন্দেহাতীত করার জন্য আমার হাতের এই নাম লেখা আংটিটা আমি তোমার আঙুলে পরিয়ে দিলাম। মঞ্জু, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমি ভালোবাসতে পারবো না, পারবো না, পারবো না। মঞ্জুরি, সে কথা বললে যে আমি এক পাও চলতে পারবো না। সে আজ এমন বাধারে জনি, সে আমি জীবনে কখনো কোনোদিন ভুলতে পারবো না, আমি ভুলতে পারবো না, আমি
আশ্চর্য মেয়ে ওই মঞ্জুরি। নার্সিং হোমে আসে ডিউটির আগে যখন তখন ভেঙে পড়ে অবসানে। তাহলে কি আমার ধারণা সত্যি? তোমারই অনুমান সত্যি। আয়ুত্ত জেঠু, সে এক দুঃখের কথা রে জনি। মঞ্জু কল্যাণ বলে একটা ছেলেকে ভালোবাসতো, হয়তো ওদের বিয়েও হয়ে যেত, কিন্তু বাচ্চা হলো ওই ছেলেটির বাবা। কল্যাণ বিলেত চলে যাবার পর তার বাবা মঞ্জুকে আর আমাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিল 10 মাস আগে। তারপর কি হলো? কি আবার হবে? বাপ বেটিতে চলে এলাম এই উত্তরবঙ্গের এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে। জেঠু, মঞ্জু কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লো। আমি ওকে চিকিৎসার জন্য নিয়ে গেছিলাম ওই ডাক্তার দীপঙ্কর বাবুর কাছে। আমাদের দীপঙ্কর স্যার, হ্যাঁ। আমাদের নার্সিং হোমের ভালো ডাক্তার। হ্যাঁ হ্যাঁ, ডাক্তার বাবু মঞ্জুকে দেখে আর আমার মুখের সব কথা শুনে সেদিন বলেছিল মঞ্জুটাকে কাজের মধ্যে জড়িয়ে রাখতে না পারলে ও হয়তো পাগল হয়ে যাবে। আমি তখন ডাক্তার বাবুর পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ডাক্তার বাবু মঞ্জুকে আপনি বাঁচান, যা হোক একটা কাজ দিয়ে। বুঝেছি। আর আমাদের ডাক্তারবাবু সেদিনেই নার্সের চাকরি দিয়েছিল মঞ্জুদিকে। শুধু মঞ্জুকে কাজ দেয়নি বাবা, আর আমাকে দিয়েছিল এই ড্রাইভারের কাজ। উনি সেদিন দয়া না করলে মঞ্জু হয়তো পাগল হয়ে যেত। জেঠু, আর আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। তাই সেদিন থেকে ডাক্তার দীপঙ্কর বাবু আমার কাছে মানুষ নয় রে, দেবতা। না না না, আমি দেবতা নই, আমি মানুষ, আপনাদের মতো সামান্য একটা মানুষ। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ডাক্তার বাবু, জানি কাল রাত্রে তোমাকে যে পেশেন্টের ব্যাপারে আমি কথা বলেছিলাম, সেই পেশেন্টটা নিশ্চয়ই আমাদের মেটারনিটি হোমে ভর্তি হয়েছে। এতক্ষণ হয়তো প্রসব করেও ফেলতে পারে। বাইরে তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো ওই পেশেন্টটার যেন কোনো ডিস্টার্ব না হয়। জয়েন করো, তাড়াতাড়ি জয়েন করো, টেক কেয়ার করো। আমি এখনই যাচ্ছি ডাক্তারবাবু। ঠিক আছে গিয়ে বুঝতে পারবো মেয়েরা কই সব তৈরি করছে, ছেলে না মেয়ে। জানেন আদিত্যবাবু, কেসটাকে নিয়ে আমি ভীষণ চিন্তার মধ্যে আছি। কেন ডাক্তার আরে বাবু? কেন কি বলছেন, আসলে কি জানেন, ওই যে মেয়েটির বাচ্চা হয়েছে, ও মা হয়েছে ঠিকই, কিন্তু ওর এখনো বিয়ে হয়নি। তবে আর বলছি ও সেটা আসলে আমার একটা বন্ধুর বোন। আসলে কি জানেন, আজ থেকে 8 মাস আগে আমার বন্ধু তার 2 মাসের কুমারী অন্তঃ বোনকে কাউকে কিছু না বলে আমার এখানে রেখে চলে যায়। এই শহরে এসেই বোধহয় আপনার সঙ্গে দেখা করেছিলেন। হ্যাঁ, শহরে এসে দেখা করে আমাকে সব কথাই বলেছিল। কি আশ্চর্য! হ্যাঁ, আমি নিখিলেশকে সব কথা বলেছি। আরে কি আশ্চর্য! আরে বাবা, এতে আশ্চর্য হওয়ার কি আছে? বন্ধুর বিপদে বন্ধু তো বন্ধুর কাছে আসবে, এতে আশ্চর্য আবার কি আছে? আরে অবশ্য ঠিক। আরে দূর মশাই, এই বলছেন আশ্চর্যতে, আবার বলছেন তা অবশ্য ঠিক। আপনার মাথা পাতা একটু কি ডিস্টার্ব হচ্ছে নাকি? তা হয়তো হিসাবে কাল সারা রাত তো আপনি আবার গাড়ি টাড়ি চালিয়ে এসছেন, তো ঘুম হয়নি। যান আদিত্যবাবু, যান, তাড়াতাড়ি গিয়ে বরং একটু আপনি ঘুমিয়ে পড়ুন। আরে আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমিয়েছিলেন? তা আপনি এখানে জেগে আছেন কি করে? আপনি কি আবার ঘুমিয়ে মানে জেগে ঘুমিয়ে থাকেন নাকি? আরে বাবা, না ডাক্তার বাবু না, এই অভাগা আদিত্য ড্রাইভার ঘুমিয়ে জেগে থাকে। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই ওই মানে আমার বোন, মানে আপনার ওই মেয়ের সঙ্গে আপনার কিছু একটা ঝগড়াঝাটি হয়েছে, তাই আপনার মাথা পাতা গরম হয়ে যায়। আরে বাবা মঞ্জুকে, তুই তো তোরও তো বয়স হয়েছে, বুড়ো বাপটার সঙ্গে তুই এমন কেন ঝগড়া করিস? মঞ্জু, আয়, তোকে আজকের আমি যদি সাহায্য করতে না পারি তো আমার নাম ডাক্তার দীপঙ্কর নয়। সে তো অনেকক্ষণ আগে নার্সিংহোমে চলে গেছে। ও, আমি বুঝতে পেরেছি। আমার চিৎকার হাঁকাহাঁকি শুনে এতক্ষণ নিশ্চয়ই নার্সিংহোমে ভয়ে চলে গেছে না? আরে না ডাক্তার বাবু না, সে অনেকক্ষণ আগে চলে গেছে। আর যাবার সময় বলে গেছে। কি বলে গেছে? বাবা, ডাক্তার দাদা নার্সিংহোম থেকে ফিরলে তুমি তাকে নিজের হাতে চা করে দিও। চা?
আচ্ছা এই আমি সকাল থেকে বোধহয় চা ফা খাইনি না? আরে আমি তো করে দিইনি বলে খাননি। চা আপনি করবেন কেন? আমার বাড়িতে কাজের মেয়ে নেই, আপনি যান গিয়ে কাজের মেয়েকে বলেন 2 কাপ চা করে দিতে। 1 কাপ চা আপনি খাবেন, 1 কাপ আমি। তবে কিন্তু মঞ্জু ফিরলে বলবেন চাটা আপনি করে দিয়েছেন। যাক বাবা যাক, সমস্যা না 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 সমস্যা মিটে গেছে বলছি কেন, সমস্যা তো মেটেইনি, আসল সমস্যা তো এখনো বাকি পড়ে আছে। আরে বাবা নিখিলেশ, যতই আমাকে বলুক, যতই আমাকে বোঝাক, আমি তো একটা মানুষ তো নাকি? মানুষ বলেই তো এই ভয়ঙ্কর অনুরোধটা আমি তোর কাছে করেছি রে দীপঙ্কর। মানুষ হলে কি আমি করতাম? কিন্তু তুই বলতে পারিস তোর ওই কুমারী বোনের বাচ্চাটাকে আমি কি করবো, আমি কার কাছে দেবো? তুই বলতে পারিস? তুই তো জানিস আজকালকার মেয়েরা নিজেদের বাচ্চাকেই দেখতে চায় না, আর পরের বাচ্চাকে কি করে দেখবেন? না 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 কিন্তু যেমন তেমন প্রকারে আমার অনুরোধ তোকে রাখতে হবে ভাই দীপঙ্কর। কিন্তু না না কোনো কিন্তু নয় রে দীপঙ্কর। আমি তোকে কথা দিচ্ছি, ওই বাচ্চাটাকে মানুষ করবার সমস্ত খরচ আমি বহন করব। আপাতত শুধু তুই আমাকে এই লজ্জার হাত থেকে বাঁচা ভাই দীপঙ্কর, না হলে আমি আমার এই সংসারের কাছে, এই সমাজের কাছে আমি যে মুখ দেখাতে পারবো না রে দীপঙ্কর। প্লিজ প্লিজ ভাই দীপঙ্কর প্লিজ। আমি তো সমস্যাটা এক্স্যাক্টলি বুঝতে পারছি। আসলেই তো ওই অঙ্গনার আমার বিয়ে টিয়ে দিত। আচ্ছা বলতো অঙ্গনা এখন কি করছে? একটা পুত্র সন্তান প্রসব করে সে অজ্ঞান হয়ে গেছে। আমি জানতাম কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, সন্তান প্রসব করে ও নিশ্চয়ই আনকনশাস হয়ে যাবে। ওর সেন্স পেটাতে আরো কিছুটা সময় নিতে হবে। তাহলে তুই আর দেরি করিস না ভাই দীপঙ্কর, তুই আর দেরি করিস না। যেমন তেমন প্রকারে ওই বাচ্চাটাকে তুই সরিয়ে দে ভাই। কিন্তু আমি কি করি বলতো? কি করবি সেটা তুই জানিস, আমি জানি না। আমি এখনো বাচ্চাটাকে নিয়ে আসতে যাচ্ছি। নিখিলেশ, হ্যাঁ, এখন তুই ভেবে দেখ বাচ্চাটাকে নিয়ে তুই কি করবি? কাউকে দিয়ে দিবি নাকি ওই অনাথ আশ্রমে রেখে দিয়া? নিখিলেশ, নাকি ওই বাচ্চাটার গলা টিপে তুই? আমি কিচ্ছু জানি না রে, আমি নিখিলেশ, না 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 এ কেমন করে হয়? আমার যে কথাটা শুনে আমার কণ্ঠ রোধ হয়ে আসছে, কণ্ঠ আমার রুদ্ধ বাজিকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার বন্ধু স্বপনের তলে। তাই তো তোমার সুধাই অশ্রু জলে ঈশ্বর আমাকে কি কঠিন বিপদের মধ্যে তুমি আমাকে ফেললে ঠাকুর, আমাকে কোন কঠিন বিপদের আমি নিখিলেশের কথা শুনে আমি যদি বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখার আগে আমি সরিয়ে দিই, না 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 কেউ আমাকে ক্ষমা করবে না, কারণ ওই বাচ্চাটার মৃত্যুর জন্য আমিই থাকবো। ওকেই তো পৃথিবীতে তো সহজেই এসেছে, তাহলে কোন পাপে ওর মৃত্যু হবে? না 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 আমি ডাক্তার হিসেবে, মানুষ হিসেবে আমার পক্ষে এটা কিছুতেই করা সম্ভব না। কিন্তু এদিকে আমি কি করি? নিখিলেশ আমার বন্ধু, অঙ্গনা আমার বোনের মতো, ওদের এই বিপদের দিনে আমি যদি কি ছাড়া সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে, আমি কি করি? এদিকে আমার লোডশেডিং। কেউ জানতে পারেনি নার্সিংহোমের লোডশেডিং এর অন্ধকারে আমি চুপি বাচ্চাটাকে নিয়ে এসেছি। এখন তুই বল দীপঙ্কর, এই বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? কার কাছে দেব? আমি এখন কি করব? তাই তো কি করা যায়? বাচ্চাটাকে আমার কাছে দিন। সিস্টার, কি বলছিস মঞ্জু? তুই কি বলছিস? ঠিকই বলছি। আপনারা কোনো দ্বিধা করবেন না, কোনো সংকোচ করবেন না। আমি কথা দিচ্ছি এই ঘটনাটা কেউ কোনোদিন জানতে পারবে না। আমার মৃত্যুর আগে পর্যন্ত এই ঘটনা জানতে পারবে না। কিন্তু মঞ্জু, তুই তো এখন কুমারী, তুই বাচ্চাদের স্বাদ কেমন করে পাবি? তুই বলতে পারিস কেমন করে তুই পাবি? দাদা, ওই ফুটফুটে সন্তানটাকে আমি মায়ের মতো করে কোলে তুলে নেব। আমি ওর চিরকালের জন্য মা হয়ে গেলাম। মঞ্জু, আই ঘুমাই রে চোখের কনাই রে, আই ঘুমাই রে চোখের কনাই রে, আমার সোনা মনের চোখে
তোর মায়ের যা করা উচিত আমি তাই করেছি বাবা, আমি তাই করেছি। শূন্যে মহা আকাশে তুমি মগন লীলা বিলাতে, শূন্য মহা আকাশে তুমি মগন বিলাতে, আছিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আলো মনে খেলিছ। ঘুম আসেনি কাল সারা রাত আমার আর ছোটদার চোখে একটু ঘুম আসেনি। কতদিন পরে বড়দা বিলেত থেকে বাড়ি ফিরে আসছে, এই কথা শোনার পরে কি কোনো ভাই বোনের চোখে ঘুম আসে? এখন তো দেখি ছোটদা কোথায় গেল। ছোটদা, এই ছোটদা! এই তুই এমন চিৎকার করছিস কেন রে? কি বলি ছোটদা? আমি পেদনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই একটা পেদনি পেদনি পেদনি। ঠিক আছে, বড়দা বাড়ি এলে না তোকে একেবারে আমি টাইট করে দেবো, টাইট। আরে যা 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 যা, বড়দা তোর কথা একদমই শুনবে না। আরে শুনবে শুনবে, কারণ দাদা তোর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। মোটেও নয়, দাদা আমাকেই বেশি ভালোবাসে। ঠিক আছে, অসম্ভব না, মোটেও অসম্ভব নয়। একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। বাজে কথা বলছি? তাহলে শোন, বল। দাদা বিলেতে যাওয়ার দিন হ্যাঁ, বলেছিল মাই দিয়ার মঙ্গল। আমি বল। কি বলেছিল শুনি? বলেছিল শিবানী, আমি বিলেত থেকে ফেরার সময় তোর জন্য দামি দামি কসমেটিক নিয়ে আসবো, সেই সঙ্গে একটা দামি পেন আর একটা দামি ইজওয়াচ। তাহলে শোন, বড়দা যাওয়ার সময় কি বলেছিল জানিস? কি বলেছিল শুনি? বলেছিল মাই দিয়ার মঙ্গল, তোর জন্য নিয়ে আসবো জামা প্যান্টের পিস আর বিলেতের হাই কোয়ালিটির গেঞ্জি এবং 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 একটা ফার্স্ট মডেলের টেপ রেকর্ডার। টেপ রেকর্ডার? কি রে পেদিনি, এমন বেলুনের মতন চুপসে গেলি কেন? কি? আমি চুপসে? না গো দিদিমণি, তা কেন? তপসে। শুধু তপসেই নয়, গোটা একটা কাতলা, ভেটকি, গলদা চিংড়ি। এত রকমের মাছ কিনেছো ভগবান দা? তা কিনবো না? বাজার যাবার সময় কর্তাবাবু বললেন, ভগবান তোর বড় দাদা বাবু কতদিন পর বাড়ি আসছে, তুই যেন ভেটকি আর গলদা চিংড়ি অবশ্যই আনবি। ভগবান দা ভগবান আচ্ছা বলে সেই কাতলা বাড়িয়েছে, অমনি পিছন থেকে গিন্নিমা বললেন, কি বললেন? বললেন কাতলা আর তপসে খেতে খুব ভালোবাসে, তুই এগুলি অবশ্যই কিনবি। আমি বাজারে গিয়ে 4 রকমের মাছ কিনলাম, আর সেই সঙ্গে তোমার জন্য 4টি কুচা চিংড়ি এনেছি, কারণ তুমি তো কুচো চিংড়ি। কি বললে ভগবান দা? আমি কুচো চিংড়ি? হ্যাঁ, ওই কচু দিয়ে জমবে ভালো। আর যদি তো 12টা না বাজাইতো, আমি কি বলি? ভগবানের পিঠা তুমি কিল মারলা দিদিমণি, দেখে নিও তোমার বিয়ে হতে দেরি হবে। না ভগবান দা, ওই পেদনিকে বেশি দিন বাড়িতে রাখা যাবে না, কারণ নিখিলেশ দার বোন
ওই অঙ্গনার সঙ্গে বিয়ে হলেই ওই কুঁচো চিংড়িটাকে বিদায় করে দেবো। তাহলে আমরা পর পর দুটো বিয়ের ভোজ খাবো। আরে বড় বাবুর বিয়ের কথা আজই পাকা হয়ে গেল। তার মানে আরে তোমরা জানো না বুঝি? আমি তো বাজার সময় দেখে গেলাম নিখিলেশ বাবুর ছোট ভাই ইঞ্জিনিয়ার অনিমেষ বাবুর সঙ্গে কর্তা বাবু এই ব্যাপারেই কথা বলছে। তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, ধরে নাও বড় দাদা বাবুর বিয়ের ফুল ফুটেই গেল। দাদা বাড়িতে এসেই শুনবে বাবার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে দাদার বিয়ের কথা একেবারে ফাইনাল হয়ে গেছে। এই জানিস জানিস ছোটা, আনন্দে না আমার গান গাইতে ইচ্ছে করছে। হ্যাঁ রে, আমার গান গাইতে ইচ্ছে করছে। তুই শোন, আমি গাইছি। বাজবে সানাই মিলন রাগে, বাজবে সানাই মিলন রাগে, লাগবে কত ধুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম। পাড়া পড়শির দু চোখ থেকে, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম। বাজবে সানাই মিলন রাগে, বাজবে সানাই মিলন রাগে, লাগবে কত ধুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম। শাক বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে সে আনন্দে গান গেয়ে। বাজবে উলুধ্বনি দেবে কত মেয়ে, কত মজা হবে সে আনন্দে গান গেয়ে। হাসি খুশি উঠবে তুফান, হাসি খুশি উঠবে তুফান, যেন বসন্তের মরশুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম। পাড়া পড়শির দু চোখ থেকে, পাড়া পড়শির দু চোখ থেকে হারিয়ে যাবে ঘুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম, লাগবে কত ধুম। বিয়ের উপলক্ষে আমরা অ্যাডভান্স গান গাইছি। হ্যাঁ, ছোট তো ঠিক কথাই বলেছে মা। কিন্তু তোমার মুখটা এত গম্ভীর কেন মা? আমি তো বুঝতেই পারছি না। হাসো না মা, হাসো। কতদিন পর বড়দা বাড়ি ফিরে আসছে, বাড়ির সবাই তো হাসছে। তুমি না হাসলে কি মানায় মা, মানায়? আমি যে কেন বুঝতে পারছি না সেটা তোরা বুঝবি না। বুঝেছি মা, বুঝেছি। কি বুঝেছিস রে মঙ্গল? তুমি যার কথা ভেবে ভেবে আজও কষ্ট পাচ্ছ, যার তার কথা আজও আমি ভুলিনি মা, ভুলতে পারিনি। মঙ্গল, কিন্তু এই মিথ্যের আনন্দে দিয়ে তুমি সত্যিকারের দুঃখটাকে রাখতে রাখতে পারতাম, কিন্তু কিন্তু তোমাকে দেখার পর আর আমি পারলাম না মা, আর আমি পারলাম না মা, আর আমি
পারলাম না। পারিনি পারিনি হতভাগী মঞ্জুরির কথা আজও মঙ্গল ভুলতে পারিনি। কি করে ভুলবে? এই বাড়ির আনাচে কানাচে তো মঞ্জুরির স্মৃতি জড়িয়ে আছে, ছিটিয়ে আছে। আমার স্বামী যতই বলুক যে মঞ্জুরি আর তার দাদাই গ্রাম ছেড়ে চলে গেছে, আমি বিশ্বাস করি না। আমি তো আসল ঘটনাটা জানতে পেরেছি। আমি যদি আগে জানতে পারতাম তাহলে কিছুতেই আমার স্বামীকে এই কাজটা আমি করতে দিতাম না, কিছুতেই না, কিছুতেই না। তুমি আবার সেই শয়তানি মঞ্জুরিটির কথা ভেবে কাঁদছো? না, আমার তোমার কি মনে নেই যে অনিমেষ ছুটি নিয়ে এসেছে বিয়ের দিন ফাইনাল করতে? হ্যাঁ, আমার মনে আছে। মনে আছে তো? এইভাবে কান্নাকাটি করছো কেন? কল্যাণ আজ বিলেত থেকে বাড়ি ফিরবে শুনে অনিমেষ তার অফিসের ছুটি নিয়ে এখানে এসেছে বিয়ের দিন ফাইনাল করার জন্য। সে যখন কোনোভাবে জানতে পারে যে, কোনোভাবে একবার যদি বুঝতে পারে যে একটা ছোট লোক ড্রাইভারের সঙ্গে কল্যাণের সম্পর্ক ছিল, তাহলে কি তাদের বোনকে এ বাড়িতে বিয়ে দেবে? তুমি কি একবার কল্যাণের কথাটা ভেবেছো? একবার কি চিন্তা করে দেখেছো? সেই যদি কখনো জানতে পারে যে তুমি তার ভালোবাসার মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, তখন কি হবে? কি আবার হবে? নতুন বউ পেয়ে সে সবকিছু ভুলে যাবে। আমার বউ অঙ্গনা বউ হয়ে বাড়িতে এসে পড়ে হ্যাঁ। তুমি সব কিছু ভুলে যাবে। অনিমেষ, দেখো, বিশ্বাস করেন কাকু বাবু, হ্যাঁ, এই বিয়ের ব্যাপারটা অঙ্গনাকে হাই এডুকেশন দিয়েছি, শিক্ষায় দীক্ষায় সে এখন অন্যরকম হয়ে গেছে। একদম ঠিক কথা বলেছো। দেখো, আমি বলছিলাম কি, বিয়ের ব্যাপারে তো আমাদের এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, আমি কিন্তু আর দেরি করতে চাইছি না, নাকি বলো মমতা? হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু কাকিমা কিন্তু করবেন না, দাদাকে আমি খুব তাড়াতাড়ি পাঠিয়ে দেবো, সঙ্গে আমিও আসবো, আর আপনারা দু স্বামী স্ত্রী মিলে আর আমরা দু ভাই মিলে একসঙ্গে বিয়ের দিনটা ফাঁকা করে আসবো। তাহলে আজকের আসি তো কাকা বাবু? এই এসো এসো। আরে তাহলে আসি কাকিমা, এলাম তাহলে, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো অনিমেষ, এসো। এই যে মমতা, অনিমেষের সামনে তুমি মুখটা এমন গোমড়া করেছিলে কেন? তোমার এই দামড়া জালের ভিতর আমি নিজেকে মাছের মতো আটকে রাখতে পারিনি বলে। অনিমেষ আর কিছুক্ষণ এই বাড়িতে থাকলে সে হয়তো সন্দেহ করতো। আলোই তো হতো। তোমার এই অদ্ভুত চরিত্রের টুকরোগুলো একটা একটা করে সংগ্রহ করে নিয়ে গেলে। আমি তোমাকে এখনো সাবধান করে দিচ্ছি, কল্যাণ বাড়ি ফেরার পর সে যেন আসল ঘটনাটা জানতে না পারে। ভুলে যাচ্ছ রাধার পায়ের নুপুরের আওয়াজে কৃষ্ণ যে তো গোপন অভিসারে। মমতা, তুমি কি মানুষের জীবনটাকে ভেবেছো কাব্য? আগে তাই ভাবতাম, কিন্তু এখন অন্য কিছু ভাবি। কি বললে? হ্যাঁ, ঠিকই বলেছি। অনেক টাকার মালিক তুমি, এখনো তোমার মনে অনেক আকাঙ্ক্ষা, তাই দুরাশার মাঝখানে দাঁড়িয়ে বেদব্যাসের মতন কল্পনার মহাভারত লিখতে চাইছো। আমার তোমার কাছে দুটো ছেলে মেয়ের ভালোবাসা সব মূল্য খোলার চেয়েও কম। একদম বাজে কথা বলবে না মা, একদম বাজে কথা বলবে না। মা, তুমি কি সত্যি আমাদের সুখের সংসারে আগুন না লাগিয়ে তুমি ছাড়বে না? দাদা বাড়ি এলে তোমাকে বলতেই হবে। সেখানেই কথা না যদি বলে। আমি জানি মঙ্গল, তুমি কি বলতে চাইছো, যে মঞ্জুরি একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে চলে গেছে, তো কিন্তু ভালো করে শুনে রাখো, আমার শেখানো কথাগুলো যদি না বলে তাহলে আমি বুঝিয়ে দেব যে আমি বীরেশ্বর বোস, আমার দাপটে বাঘে বলদে এক ঘাটে জল খায়। মঞ্জুরি একটা ছেলের সঙ্গে অবৈধ মেলামেশা করে সে বাবাকে নিয়ে বাড়ি থেকে চলে গেছে। চালাকি করে মিথ্যা কথা বলে কারোর কখনো মঙ্গল হয়নি বাবা। তার চেয়ে দাদার আইকিউ অনেক অনেক বেশি, তার উপর সে বিদেশ থেকে নিয়ে এসেছে শিক্ষা, তাই আমার বিশ্বাস তোমার শেখানো মিথ্যে কথাগুলো শুনে সে কিছুতেই বিশ্বাস করবে না। মা, মা, ওই দাদা এসে গেছে বাবা, দাদা এসে গেছে।
কল্যাণ গাড়ি এসে থেকে গেছে। নেমে আমার মাথায় এই বাক্সটা তুলে দিয়ে হাত দেখতে আসছে। এই তো তোমরা সবাই এখানে আছো। মা 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 তুমি ভালো আছো? ভালো আছিস ভাই? পড়াশোনা ভালো হচ্ছে? ভালো হচ্ছে। ভালো আছিস বোন? আরে আরে ভগবান দা, বিগ পেজটা মাথায় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও যাও, বাড়ির ভিতরে নিয়ে যাও। আমার ভাই বোনের জন্য বিদেশ থেকে আমি যা যা এনেছি সব কিছু খুলে দেখিয়ে দাও। আরে যাও। তাহলে তত্তর করে আমার সঙ্গে চলে আসো, আমি বাক্সটা দিলে দেখিয়ে দিই। আরে কিরে মঙ্গল, আরে তুই গেলি না? আরে যা যা, বাড়ির ভিতরে গিয়ে দেখে নে আমি যা যা বলেছিলি তাই তাই এনেছি কিনা। যা। তার চেয়ে তুমি অনেক বেশি নিয়ে এসেছো দাদা। তার মানে তুমি বিদেশ থেকে নিয়ে এসেছো অনেক বেশি শিক্ষা, অনেক বেশি আলো, আর অনেক বেশি বিশ্বাস। বাবা বাবা মঙ্গলটা বড় হয়ে খুব সুন্দর কথা বলতেছে কিন্তু, তাই না বাবা? তুই একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। এ কি মা, তোমার মুখটা আমার ম্লান দেখাচ্ছে কেন? মা তোমার কি শরীর খারাপ মা? না বাবা, আমার শরীর খারাপ না, আমার শরীর খারাপ না। শোন না, শোন, আমি ভেতরে যাচ্ছি, তুইও ভেতরে আয়। শোনো মা, মা মা, আমি তো তোমাদের সবাইকে দেখছি মা, কিন্তু মঞ্জুরি মঞ্জুরি কোথায় মা? প্রচন্ড কুয়াশায় আমির মঞ্জুরি ঝরে গেছে বাবা। তার মানে চুপ করে আছো কেন মা? বলো মা, বলো তুমি কি বলতে চাইছো? তোমার বাকি কথাগুলো কি বলো? আমার বাকি কথাগুলো তুই তোর বাবার কাছ থেকে শুনে নি, এর বেশি মা আমি আমি তোকে কিছু বলতে পারবো না বাবা, কিছু বলতে পারবো না, মা কিছু বলতে পারবো না। মা শোনো মা, মা শোনো। কি হয়েছে বাবা? মা অমন করে কাঁদতে কাঁদতে চলে গেল কেন? মঞ্জুরি কোথায় বাবা? মঞ্জুরি, হ্যাঁ মঞ্জুরি মঞ্জুরি মঞ্জুরি। শোন না কল্যাণ, তুই চলে যাবার 1 মাস পর জানিস বাবা, 1 মাস পর মঞ্জুরি না একটা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে তার বাবাকে সঙ্গে নিয়ে এখান থেকে চলে গেছে। তোমার বাবা যদি আমাদের ভালোবাসাকে মেনে না নেয়, আচ্ছা আচ্ছা তুমি যে বিলেতে যাচ্ছ সেখানে গিয়ে আবার কোনো মেম সাহেবের সঙ্গে প্রেম টেম করে বসবে না তো? না কোনো প্রেম টেম করে বসবে না তো? না কোনো প্রেম টেম করে বসবে না? না, এটা কিছুতেই সত্যি হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কল্যাণ তুই বিশ্বাস কর, মঞ্জুরির মতো মেয়ে যে এমন কাজ করতে পারে আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে। না আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, তাই শোন, আমি না আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে না তোর না বিয়ের বাবা দিনটা না, ঠিক এটা করেছি। কিছুতেই আমি বিশ্বাস করতে পারছি না। আমার মন বলছে এর মধ্যে একটা মিথ্যা লুকিয়ে আছে, ভয়ঙ্কর মিথ্যা। মঞ্জুরি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সাথে ভালোবাসা করতে পারে, এটা কিছুতেই সত্যি হতে পারে না। কল্যাণ তুই দুঃখ করিস না, কল্যাণ দুঃখ করিস না। দেখ না তোর কথা ভেবেই আমি কিন্তু আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে তোর বিয়ের দিনটা ফাইনাল করেছে। এখন তুই শুধু হ্যাঁ বললেই আমি দিনটা ফাইনাল করে ফেলবো বাবা। না না বাবা না, এখনই আপনি আবার বিয়ের ব্যাপারে কারোর সঙ্গে কথা বলবেন না বাবা। বললেন? আগামী মঞ্জুরিকে খুঁজে বার করব, তারপর তার মুখোমুখি দাঁড়িয়ে আমি জিজ্ঞাসা করব কেন সে এইভাবে আমার সঙ্গে প্রতারণা করেছে, কেন কেন কেন। কল্যাণ যতদিন না আমি মঞ্জুরিকে দেখা পাই, ততদিন না আমি আসলে সত্যটাকে জানতে পারি। সে কি সত্যি সত্যি আমার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছে? আমার বিদেশ থেকে ফিরতে দেরি হবে জেনে কি সত্যি সত্যি এই জঘন্যতম পথে পা বাড়িয়েছে? কল্যাণ
ততদিন পর্যন্ত আপনি আপনার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ের কথাটা কোনোভাবে কিছুতেই ফাইনাল করবেন না বাবা। এই না কিছুতেই না। কল্যাণ, বেশ। আফটার অল আমি তো কল্যাণের বাবা। আচ্ছা আচ্ছা আপনারা বলুন না আমি কি কোনো ভুল করছি? আমি বীরেশ্বর বোসের চরিত্রের বাইরে এসে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বলুন তো আপনাদের সন্তান যে যাকে নিয়ে আপনাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই সন্তান যদি আপনাদের সমস্ত আশা ভরসাটাকে এইভাবে দুপায়ে মারিয়ে ভেঙে চুরমার করে দেয়, আপনারা পারবেন তা মেনে নিতে? বলুন একদম খোলা মনে বলুন, পারবেন? আমি পেয়ে গেছি, আমি বীরেশ্বর বোস, আমি কোনো ভুল করছি না। আমি যখন ঠিক করেছি আমার বন্ধুর মেয়ে অঙ্গনার সাথে আমি তোর বিয়েটা দেব, তখন বিয়েটা দেবই দেব। বিয়ে হবে, সত্যি বিয়ে হবে, ফুলসজ্জা হবে, শ্বশুর বাড়িতে কত লোকজন একেবারে ভরে থাকবে। কিন্তু কিন্তু আমার যে বড় ভয় করছে, যদি বিয়ের পরে আমার স্বামী জানতে পারে যে আমি বিয়ের আগে অন্য কাউকে একজনকে ভালোবাসতাম, যদি জানতে পারে যে আমার একটা সন্তান হয়েছিল, না না আমার সেই খোকার কথা মনে পড়ে যাচ্ছে কেন। বড় মায়ের মুখে শুনেছিলাম বাচ্চা প্রসব করার পর আমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তখন সবাই এসে বলল আমার খোকা নাকি মারা গিয়েছিল। খোকা তুমি বোকামি করছো দিদি ভাই, তুমি চিন্তা করে চোখের জলে বুক ভাসাচ্ছ। বাদলদা তুমি কি গো, কেমন করে ভুলবো গো, কেমন করে ভুলবো আমি? সামনে মাসে তোমার বিয়েটা যাতে আমার ভালোভাবে মিটে যায়, তার জন্য আমি এসেছি ঠাকুর মন্দিরে পূজা দিতে। আর তুমি কি না? বাদলদা আমি তো তমালকে সত্যিকারের ভালোবেসেছিলাম, কিন্তু তুমি তো জানো ওই তমাল আমাকে ছেড়ে কেমন করে ঠকিয়ে চলে গেল। দিদিমণি, বিয়ের আগের ভালোবাসা আর বিয়ের পরের ভালোবাসার মধ্যে কত তফাৎ। বিয়ের আগের ভালোবাসার মধ্যে থাকে কামনা বাসনা, আর বিয়ের পরের ভালোবাসা থাকে স্বামীর উপাসনা। আমি তো সেটা গুণাক্ষরেও বুঝতে পারিনি গো বাদলদা, আমি বুঝতে পারিনি যে তমাল আমাকে এইভাবে ঠকাবে।
তাই কেমনই মনে হচ্ছে। জানো জানো আমার আমার মনে হচ্ছে বিয়ের পরে কল্যাণ কল্যাণ যদি কখনো কোনোদিনও আমার শরীরের মাঝে মাতৃত্বের সন্ধানটা খুঁজে পায়, যদি কখনো কোনোদিন কোনোভাবে সে জানতে পারে যে আমার জীবনে পুরুষদের প্রতি আর কোনো ভালোবাসা নেই। দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ বাদলদা, গুণাক্ষরেও যদি জানতে পারে যে আমার ভালোবাসাটা চাপা আছে পুরুষের প্রতি অবিশ্বাস, ঘৃণা, যাতে বুঝতে না পারে, যাতে জানতে না পারে, তোমাকে সেই চেষ্টাই করতে হবে দিদি ভাই। স্বামীর ভালোবাসাকে বিশ্বাস করতে হবে। তুমি ঠিক বলেছো বাদলদা, তুমি একদম ঠিক বলেছো। আমি আর কাঁদবো না বাদলদা, আমি আর একটু কাঁদবো না। তুমি একটা কাজ করো বাদলদা, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, দাদা ওই মন্দিরের পাশে গাড়িটা নিয়ে অপেক্ষা করছে। তুমি একটা কাজ করো, দাদাকে গিয়ে বলো আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, পুজো দেওয়া হয়ে গেছে, গাড়িটা নিয়ে যেন মন্দিরের সামনে চলে আসে। ঠিক আছে দিদি ভাই, আমি ঠিক যাচ্ছি। করবো দাদা, কি কথা বল? ওই যে বলছি যে খেলনার দোকানটা এখান থেকে কত দূর বলতে পারেন? আপনি বুঝি আপনার বাচ্চার জন্য খেলনা কিনবেন দিদি? আর বলবেন না, বাচ্চাটা না ভীষণ দুষ্টু, কি দুষ্টু, আজ এ খেলনা কাল সে খেলনা, বায়না একেবারে ধরেই আছে। ও দিদি, বলছি বাচ্চাটা ছেলে না মেয়ে? ছেলে। বলছি ছেলেকে আপনি সঙ্গে করে নিয়ে আসেন? না ভাই না, আমি সঙ্গে করে নিয়ে আসিনি, তাকে বাড়িতে রেখে তার জন্মদিন উপলক্ষে আমি পুজো দিতে এসেছি। আচ্ছা আমার খোকা যদি বেঁচে থাকতো, তাহলে আমিও তার জন্মদিনের জন্য এমনি করে তার জন্য আমি এই মন্দিরে মানত করতে আসতাম, পুজো দিতে আসতাম। কি হলো ভাই, কি হলো? আর বলবেন না, যখন তখন আমার দিদি ভাই কথা ঘুরে যায়। বলছি চলো যাই এখান থেকে, চলো। হ্যাঁ চলো, বাড়িতে গিয়ে মাথাটা ঠিক করবে, চলো। চলি, বোন, চলি। আমার মনে হয় ভদ্রমহিলা মিথ্যা কথা বলে গেলেন, বাচ্চাটার কথা শুনে ওনার মাথা ঘুরে গেল, কিন্তু ওনার তো এখনো বিয়েই হয়নি। তাহলে অন্যের কথা না ভেবে নিজের কথাটা ভালো করে ভেবে নেওয়াই উচিত। একই ডাক্তারবাবু, আপনি এখানে? মন্দিরের প্রধান পুরোহিত অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই তাকে দেখতে এসেছিলাম। কুমারী মঞ্জুরি। ডাক্তারবাবু, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি কুমারী নই, আমি বিবাহিতা। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করেন না? আপনার কি চোখ নেই? আপনি কি দেখতে পাচ্ছেন না আমার এই শীতের সিঁদুর? মিস মঞ্জুরি, বড় বেদনা বিদ্রুর কণ্ঠে আপনি কথাটা বললেন, আমি তাই বলেছি। কিন্তু আমি যদি বলি আপনার ওই শীতের সিঁদুর সত্যি নয়, আপনার ওই শীতের সিঁদুর আপনার স্বামী আপনাকে পরিয়ে দেয়নি, আপনি নিজে পড়েছেন, মিথ্যে করে পড়েছেন। আপনি কি জ্যোতিষ চর্চা করে আপনি বুঝতে পেরেছেন? জ্যোতিষ চর্চা করিনি, দৃষ্টি চর্চা করেছিলাম। দৃষ্টি চর্চা করেছেন? ইয়েস, যাকে বলে একেবারে চারিদিক ভালো করে দেখে নেয়া। আপনারা যেদিন প্রথম মালদা থেকে এখানে আসেন, সেদিন কিন্তু আপনার স্মৃতিতে সিঁদুর ছিল না। এই কথা? তাহলে শুনুন না তো সুমন্ত রায়, ওই যে সারা রাত আমি ট্রেন জার্নি করেছি তো, হয়তো সিঁদুরটা মুছে গিয়েছিল। তাই নাকি? হ্যাঁ মিস মঞ্জুরি, আপনি ভুলে যাবেন না আমি কিন্তু একজন ডাক্তার। আপনিও ভুলে যাবেন না আমি একজন সিস্টার। কিন্তু আপনি তো এখানে অনেকদিন এসেছেন, অথচ আপনার মিস্টারকে দেখছি না কেন? ও, আপনার এই সন্দেহ ট্রানজিস্টারটা আপনি সবসময় বাজাবেন জানলে আমার মিস্টারকে আমি বলতাম যে ওগো, তোমাকে আর বিদেশে চাকরি করতে হবে না, তুমি শিগগির এখানেই চলে এসো। আমি চলি। শুনুন, চলো না মঞ্জুরি, আমরা কিছুক্ষণ ওই পার্কে গিয়ে বসি। শুনুন ডক্টর সুমন্ত রায়, আমার নাম ধরে ডাকবেন না, আর আমাকে তুমিও বলবেন না। আপনার এই চরিত্রে লোভের
মানি ব্যাগে আমাকে টাকা করে রাখবার চেষ্টা করবেন না। এবং যখন তখন যেখানে সেখানে আপনি আমাকে বিরক্ত করবেন না। আরে ঠিক আছে ঠিক আছে, এরপর আমি কি করব আর না করব সেটা আমি নিজে জানি। তুমি তোমার ওই যৌবন মন্দিরে চকচকে ধূপদানি হয়ে থাকলে কি হবে? আসল ব্যাপারটা কিন্তু আমার চোখে ধরা পড়ে গেছে। অতএব নার্সিং হোমে তোমার সঙ্গে আবার দেখা হবে। লোকে আমাকে সন্দেহ করবে বলেই আমি এই মিথ্যে সিঁদুরটা পরে আমি ঘুরে বেড়াচ্ছি। কিন্তু কারোর কাছে তো আমি কোনোদিন ধরা পড়ে যাইনি। তাহলে কিন্তু আমাদের নার্সিং হোমের এই সেকেন্ড ডাক্তার সুমন্ত চোখে আমি ধরা পড়ে গেলাম কি করে? তবে কি আমি শয়তানটা আমার ফিজিক্যাল ব্যাপারটাকে বুঝতে পেরেছে? ও কি জানতে পেরেছে যে আমি কখনো কোনোদিন আমার বুকের দুধ আমার সন্তানকে খাওয়াইনি? তাহলে কোনোদিন ওই লোকটা যদি সত্যি ঘটনাটা জেনে যায় তাহলে কি হবে? আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও আমি কি করব, তুমি আমাকে বলে দাও। মঞ্জুরি, কোথায় গেলে পাবো গো আমার স্বপ্নের ভালোবাসা? তারে না পেলে যে মুছে যাবে হাই জীবনের যা কিছু আশা। মঞ্জুরিকে পাওয়ার জন্য আমি কোথায় না গেছি, তাদের গ্রামের বাড়িতে গেছি, সেখানে পাইনি। স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে গেছি, সেখানে পাইনি। তবে কি মঞ্জুরিকে আমি কোথাও কোনোদিন খুঁজে পাবো না? সে কি সত্যি অন্য ছেলেকে বিয়ে করে স্বামীর সঙ্গে সংসার করছে ওই সায়াঘন গ্রামের ভালোবাসার আগিরা? এদিকে আমার বাবা তার বন্ধুর মেয়ে অঙ্গনার সঙ্গে আমার বিয়ের তারিখ ফাইনাল করে। আমি কয়েকটা দিন সময় চেয়েছি, সময় প্রায় অতিবাহিত হতে চললো, কিন্তু এখন আমি কি করব আমি জানি না। জানি না। তোমার খোঁজা শেষ হবে না মন, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নতুন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নতুন সে আলোকে। পূর্ব তব নব মিলন্ড, তোমার খোঁজা শেষ হবে না মন, তোমার খোঁজা শেষ হবে না মন, তোমার খোঁজা শেষ হবে না মন। কি হলো? আপনি অমন করে ফুঁপে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? উঠুন, কি হয়েছে আপনার? আজ আবার সেই পথে দেখা হয়েছিল, কত সুর কত গান মনে পড়ে গেল। বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কি মঞ্জুরি, তোমার শীতেতে সিঁদুর, তুমি সত্যি অন্য ছেলেকে বিয়ে করেছো? মিথ্যে কথা। বিশ্বাসঘাতিনী তুমি আমাকে ঠকিয়েছো, আমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। তাই তো আমি বিদেশ চলে যাওয়ার পর অন্য ছেলেকে বিয়ে করে তোমার বাবাকে নিয়ে আমাদের বাড়ি থেকে পালিয়ে গিয়ে সত্যি লোককে দিয়েছে যে তুমি বসে আছো। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা। তুমি বিশ্বাস করো আমি পালিয়ে যাইনি, তোমার বাবা মিথ্যা কথা বলেছে। না, আমার বাবার সব কথাগুলো সত্যি। না, সত্যি নয়, মিথ্যে। তোমার বাবা মিথ্যে কথা বলে আমাদের বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাহলে তোমার শীতের সিঁদুরটা তো মিথ্যে নয়, তোমার ওই হাতের শাঁখা নোঙা পলা এগুলো তো মিথ্যে নয়। তুমি শান্ত হও, আমার একটা কথা শোনো কল্যাণ। খবরদার, তুমি আমার নাম ধরে ওই একটি বারের জন্য তোমার ওই মুখে ডাকবে না। আমি আজ তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, শোনো, আমার বাবার দেখা নির্বাচিত প্রার্থীকে আমি বিয়ে করব। এতদিন তোমাকে আমি যতখানি ভালোবাসতাম,
ঘৃণা করে গেলাম, শুধু ঘৃণা, শুধু ঘৃণা, শুধু ঘৃণা। যায় পাখি উড়ে, যায় সরে সরে, থাকে শুধু পড়ে শূন্য খাঁচা। যায় পাখি উড়ে, তাকে শুধু পড়ে, তাকে শুধু পড়ে শূন্য খাঁচা। বিধিরা বিধিরে ও বিধিরে। মা মঞ্জুরি, তুমি তুমি আমার শান্তি জন্য থাকো, ফ্যান তুমি আনবে না? সুখে থাকো। তুমি আমার জন্য ফ্যান আনবে না? গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। এমনি করে হাসবে, এমনি করে হাসবে, এমনি করে প্রাণ খোলা হাসির সঙ্গে হেসে যাবে, শুধু হেসে যাবে। তাহলে দেখবে পৃথিবীর সব থেকে বড় ওই ওষুধ হচ্ছে এই হাসি। হাসি হচ্ছে সব থেকে বড় ওষুধ। তুমি প্রাণ খোলা হাসি হাসবে, দেখবে তোমার আর কোনো রোগ নেই, তুমি সম্পূর্ণ। কিন্তু ডাক্তারবাবু, ও জনি, জনি, আচ্ছা জনি, তুমি তুমি ওই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অগ্রদানীটা পড়েছো? অগ্রদানী? না ডাক্তারবাবু না। অগ্রদানীটা পড়বে, 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 পড়তে পড়তে তুমি সেখানে এগিয়ে যাবে। একদিন দেখতে পাবে অগ্রদানী গল্পের সেই সেই দৃশ্যটা, যে দৃশ্যতে বাবা বাবা তার ছেলের পিণ্ডদান খাওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্যটা তুমি দেখতে পাবে। ডাক্তারবাবু, জনি, বাই দে ভাই, আবার নার্সিংহোমের সমস্ত পেশেন্ট টেশেন্ট সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভালো আছে। ভালো আছে। তুমি ডাক্তার সুমন্ত রায়কে বলবে পেশেন্ট দেখার পরে সব কিছু যেন বিএসটি থেকে ঠিক 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 রিপোর্টগুলো যেন রেখে দিয়ে যায়। আচ্ছা ডাক্তারবাবু, আর একটা কথা। আর একটা কথা জনি, আর একটা কথা, সে কথাটা হচ্ছে তুমি কি বলতে পারো ওই আমাদের ডক্টর সুমন্ত রায়ের সঙ্গে মঞ্জুরির কোনো ঝগড়া টকরা হয়েছে কিনা? আমি ঠিক বলতে না, পারছি তুমি না। ঠিক বলতে না পারলে আমি কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ওই ডক্টর সুমন্ত রায় আর মঞ্জুরি কথা বলে না। ওদের দুজনের মধ্যে কিছু কিছু একটা ঝগড়া টকরা। আগে ডক্টর সুমন্ত রায় লোকটা যেন একটা কেমন, রোগীর সেবার থেকে নিজের যত্ন করতে বেশি আগ্রহী। আরে বাবা, তুমি হলে গিয়ে ডাক্তার, তুমি ডাক্তার মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে, তুমি তুমি রোগীর আত্মীয় স্বজনদের সঙ্গে ভালোভাবে কথা বলবে, তা না তুমি শুধু চেম্বারে যাবে আর ফষ্টি নষ্টি করে আজে বাজে কথা আসবে। না 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 না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমি এই নার্সিংহোমের মালিক, আমি নিজে ডাক্তার, আমি মনোবিজ্ঞান নিয়ে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে কোনো পাঁচলামি কোনো কিছু আমি বরদাস্ত করবো না। তাতে যদি প্রয়োজন হয় এই ডক্টর সুমন্ত রায়কে আমি এই নার্সিংহোম থেকে ডিসচার্জ করতেও আমি কিছু পাবো না, কিছুটাই না, কিছু। ওই আপন ভোলা বড় ডাক্তারবাবু খেয়ালই থাকে না সে কখন কাকে কি বলছে। দিন রাত শুধু রোগী আর ওষুধ আর ওষুধ, আর এই যে ব্যস্ত। অথচ ডাক্তার সুমন্ত রায় কদিন ধরে বলছে তোমার সঙ্গে আবার কিছু কথা আছে, তুমি আমাকে একটু সময় দাও। আমি দেখেছি লোকটা ওই মঞ্জুদি কেমন করে তাকিয়ে থাকে। মঞ্জুদি অবশ্য ও পাত্তাই দেয় না। যা যা বাবা, দেখে আসি সচল আমার পেশেন্টটা কেমন আছে। তোমাকে যে সময় দেওয়ার কথা বলেছিলাম মনে আছে? মনে আছে স্যার, মনে আছে, কিন্তু আমার সময় নেই। আরে বাবা, দিন রাত ওই রুগীর পিছনে ছুটলে শেষ পর্যন্ত তোমার নিজের জন্য যে একটুও সময় থাকবে না। হ্যাঁ যাক, শোনো, আচ্ছা তুমি আর মঞ্জুরি তো একসাথে মালদায় কাজ করতে? হ্যাঁ স্যার, আমি তো সবই জানি। হ্যাঁ জানি, সবই জানি।
তবে আসল ব্যাপারটা আমি জানতে পারিনি। তার মানে সত্যি কি মঞ্জুরি বিবাহিতা? দেখেন সিঁদুরে সিঁদুর আছে, তাছাড়া তার অত বড় ছেলের মা। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি হয়তো চলে যাও কেন? জনি, একটা কথা আমাকে সত্যি করে বলো তো, বলুন স্যার। তুমি কি কখনো তোমার মঞ্জুরির স্বামীকে দেখেছো? না স্যার, আমি মঞ্জুরির স্বামীকে দেখিনি, আচ্ছা, তবে তার আর ছবি দেখেছি, ছবি। ছবি? স্বামীর ছবি? তাহলে কোথায় কোথায় মঞ্জুরি বলে তার স্বামী নাকি বিদেশে চাকরি করে। কিন্তু আমার যেন কেমন একটা সন্দেহ হয়। আমার মনে হয় ব্যাপারটা সম্পূর্ণ সাজানো। সিঁদুরটা সত্যি নয়, তবে বাচ্চাটাও সত্যি নয়। সেদিন মন্দিরে ঘটনার পর থেকে মঞ্জুরি আমার সঙ্গে একটি কথা পর্যন্ত বলেনি, ডাকলে সাড়াও দেয় না। দিতে হবে, শুধু সাড়া নয়, তোমাকে যে অনেক কিছু দিতে হবে মঞ্জুরি, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যালো সুমন্ত দা, কাকে ভালোবেসেছো? মেয়েটা কে আরে সে একজন যদি আছে। একবার বলেন। আরে সে একজন আছে। কোথায় আছে, কত দূরে আছে, একবার যদি বলো, তাহলে আমি তোমার ওই প্রেমপত্রটা নিয়ে গিয়ে পৌঁছে দিতে পারি। আরে ফাজলামো করো না, মনে রাখবে আমি তোমার দাদার বন্ধু। আরে দাদার বন্ধু মানে আমারও বন্ধু। আচ্ছা, তোমার বয়সটা একটু কমিয়ে নাও, হ্যাঁ। আর আমার বয়সটা একটু বাড়িয়ে নি, তাহলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে। তা অবশ্য হবে। যাক, ওসব কথা বাদ দাও, এখন বলো আজ কেমন আছো? শরীরের জ্বরটা কমে গেছে, কিন্তু মনের জ্বরটা যে বাড়ছে। তার মানে? এখন আমি যে মেয়েটাকে ভালোবাসি, হুম। তার সাথে আমার অনেকদিন দেখা হয়নি, কাজে বুঝতে পারছো তো। আমার বুঝেছি, কিন্তু মেয়েটার নাম কি? মেয়েটার নাম শিবানী, সে আমার দ্বিতীয় ভালোবাসা। কি ব্যাপার বিজন, খুব তো হাসছো, অথচ আমি শুনলাম তুমি অসুস্থ বলে নার্সিংহোমে এসেছো ডাক্তার দেখাতে। আরে অসুখ তো আমার অনেক আগেই ভালো হয়ে গেছে, আর এখন অনেক দিন পরে তোমাকে দেখার পর বাকি অসুখটাও। সুখ পাখির মতো শাড়িকে নিয়ে সুখের ডালে বসে গেল গাইছে, গেল, তাই না? ডক্টর সুমন্ত রায়, দাদার বন্ধু কাম আমারও বন্ধু। তোমার আমার সম্পর্কের কথাটা সুমন্ত দা সবটা জানেন, কাজেই সংকোচ না করে তুমি ফ্রিভাবেই কথা বলতে পারো। ঠিক আছে বাবা, ঠিক আছে, খোলাখুলিভাবে আমি কথা বলবো, তবে আজ নয়, হবে? আমার দাদার ফুলসজ্জার দিন আমাকে? আমি নিমন্ত্রণ করে যাচ্ছি সুমন্তদা, পরে নিজে এসে আপনাকে কার্ড দিয়ে যাব, কিন্তু ওই দিনে আপনাকে অবশ্যই যেতে হবে। এই বিজন, আমি চললাম, তুমি কিন্তু আজ অবশ্যই কলেজে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, কেমন? ব্যক্তি যাচ্ছে বুঝি? বুঝতেই তো পারছেন সুমন্তদা, ওরও প্রথম প্রেম, আমারও প্রথম প্রেম, সুতরাং কত কিছু দেখতে যে কত জায়গায় যাব, তার কি কোনো ঠিক ঠিকানা আছে? বাই। কমল, শিবানী তোমাকে বিজন বলে ডাকছিল কেন? আসলে ডাকবেই তো। ডাকবেই তো। আমার যে দুটো নাম, তমাল হচ্ছে আটপৌড়ে নাম, আর বিজন হচ্ছে তোলা। শিবানী যে বলে গেল এটা নাকি তোমার প্রথম প্রেম। বুঝতেই তো পারছেন সুমন্ত যা, এ যুগের কোনো প্রেমটা প্রেমই নয়, সবটা আসলে একটা সেক্সুয়াল গেম। আরে চালিয়ে যাও ব্রাদার, চালিয়ে যাও, নো প্রবলেম। স্টপ ডাক্তার সুমন্ত রায়, এটাকে আপনি বাড়ির বৈঠকখানা মনে করেছেন? হ্যাঁ, বন্ধুর ভাইয়ের ওই ফাঁকি দিয়ে বন্ধুর ভাইয়ের সঙ্গে ওই অশালীন গল্প করছিলেন। বড় ডাক্তারবাবু বলে যাও সত্ত্বেও আপনি এখনো পর্যন্ত আপনি পেশেন্টদের চেক করে রিপোর্ট লেখেননি। মেল অর্ডার থেকে আপনি ফিমেল অর্ডারে বেশিক্ষণ ঘোরাফেরা করেন। আরে তুমি যদি একটু বেশি সময় আমার কাছে থাকো, তাহলে আমি ওই ফিমেল ওয়ার্ডের ধারে কাছেই যাব না। আবার আবার আপনি আমাকে তুমি বলছেন? বললে ক্ষতি কি? তোমার চেয়ে আমি বয়সে বড়। বয়সে বড় হলেও হৃদয় কিন্তু অনেক ছোট। তোমার ওই বড় হৃদয় থেকে খানিকটা ধার দিলে আমার হৃদয় তোমার হৃদয়ের সঙ্গে সমান হয়ে যাবে মঞ্জু।
হ্যাঁ মঞ্জু মঞ্জু, আমি মনে মনেই মঞ্জুরির রিটা কেটে দিয়ে মঞ্জু করে নিয়েছি। স্বামী অনেক দিন বিদেশে আছে, কাজেই দামি কথা বলেছো। আমি তোমার এমনই বাদামি বাদামি চেহারা। পেয়ারা, এখনই বড় ডাক্তার বাবুকে খবর দাও, গিয়ে বলো দিদিমণি আমাকে ডেকেছে। সত্যি সত্যি আপনার মতো সিস্টার হয় না। সেবন্ত প্রাণ, রোগী আপনার ধ্যান জ্ঞান, আপনাকে দেখলেই রোগীর অর্ধেক অসুখই ভালো হয়ে যায়। যদিও বলতে মুখে আটকায়, তবু বলছি আপনাকে দেখলেই সিস্টার নিবেদিতার কথা মনে পড়ে। বাহ বাহ, অপূর্ব সুন্দর মুখের কথা শুনে মনে হচ্ছে দুজনের সম্পর্কটা মিটে গেছে, আবার বন্ধুত্ব হয়ে গেছে। বাহ বাহ, না, আপনি ভুল বুঝছেন ডাক্তার দাদা। আপনি যতই ধাঁধা ফেলার চেষ্টা করুন না সিস্টার, আমি আর স্যারকে নিজের মুখেই বলছি, স্যার আগামী কাল যে অপারেশনটা আমাকে করতে হবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি কিন্তু মঞ্জুরি দেবীকেই চাই। আরে বাবা, কিন্তু কিন্তু কি আছে, উনি যখন চাইছে তুই তো যা, তুই করবি, অ্যাসিস্ট করবি, তাতে আর কি ব্যাপার আছে? আমি এমন এমনি চাইছি না স্যার, কাল ওটিতেই মঞ্জুরিকে আমার প্রয়োজন। কেন জানেন স্যার? কেন? কাজের সময় ওকে আমার নার্স বলে মনে হয় না, মনে হয় ও আমার ছোট্ট বোন, ছোট্ট বোন। বাহ বাহ, ভ্রাতৃত্ব বোধের এমন সম্পর্কই তো মানুষের জীবন নতুন করে আলো আনে, নিয়ে আসে একটা নতুন সকাল। আচ্ছা এই শোন 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 শোন, হ্যাঁ, বাচ্চাটা দেবুর কথা তো ভাবতে হবে। দেবু তো স্কুলে ভর্তি করতে হবে নাকি? হ্যাঁ, বাবা। তুই যা 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 গিয়ে তোর বাবা আদিত্যবাবুকে ডাক, আদিত্যবাবুকে ডেকে আমি ওই ব্যাপারে কয়েকটা কথা বলবো। বাবা ওই কথা বলছিল। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ডাক্তার দাদা, বাবার সাথে কথা হয়ে গেলে আমি কিন্তু আপনার সাথে কিছু কথা বলবো। কি কথা? কি? ও আরে আরে আরে, এই মঞ্জুরির কথা ভেবে আবার ভীষণ কষ্ট হয়। ওই বাচ্চাটাকে মানুষ করতে করতে ওই যেন বাচ্চাটার সত্যিকারের মা হয়ে গেছে। কিন্তু কিন্তু ওর ভবিষ্যৎ কি হবে? ওর ভবিষ্যৎ কি হবে? ও বাচ্চাটাকে ছেড়ে কি কোনোদিন কখনো বাঁচতে পারবে? বাচ্চাটাকে বাচ্চাটাকে এবার ও বাচ্চাটাকে মানুষ করতে করতে ওর তো নিজেরই ওকে বিয়ে দিতে হবে। এদিকে আমার বন্ধু নিখিলেশ, সে তো জানেই না, তার 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 সেই ভাগনাটা এই মঞ্জুর কাছে বড় হচ্ছে। আমরা যে নর্থ বেঙ্গল থেকে চলে এসেছি এখানে, সেটা তো সে জানেই না। আশ্চর্য। এমার্জেন্সি কল ছিল, এমার্জেন্সি কলের কথা আমি ভুলে গেছি। কাজের চাপে আমার যেন কিছুই মনে থাকে না। না 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 না, আমি বসে যেতে হবে না ডাক্তার বাবু, আমি নিজেই এসে গেছি। বাবা ভালো করেছেন, চলে এসেছেন, খুব ভালো করেছেন। আমি তো যে আমার পেশেন্টগুলো মানে আর সব কেমন আছে? আমার স্ত্রী এখন ভালো আছে। আসলে ওই বিয়ে বাড়ির সাময়িক হইচই তো একটু অসুস্থ হয়ে পড়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে ডাক্তার বাবু, আমি আপনার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। সেই খবরটা হলো এই আমার জ্যেষ্ঠ পুত্রের বিবাহের নিমন্ত্রণ পত্র। কবে বিয়ে করে? দেখুন, আপনার তো মুখে বললে কিছুই মনে থাকে না, এই কার্ডটা খুলে দেখুন, এতে আমার সব কিছু লেখা আছে। আর শুনুন ডাক্তার বাবু, বেশ কয়েকদিন হলো আপনি আমার বাড়ির জেনারেল ফিজিশিয়ান, তাই ওই বিয়ের প্রীতিভোজের দিনে আপনাকে কিন্তু আসতেই হবে। আর না এলে আমি কিন্তু ভীষণ দুঃখ পাবো। আমি আসছি ডাক্তার বাবু। আবার একটা বিয়ের নিমন্ত্রণ পত্র দেখি। এরে বাপরে বাপরে, এ তো সর্বনাশ, মহা সর্বনাশ হয়ে গেছে। আরে এ যে তারিখে বিয়ের কথা বলছে সেই তারিখে তো আমার মামাতো ভাইয়ের বিয়ে, আমাকে তো বাইরে যেতে হবে। কি হলো দাদা, কি হলো? আপনি এইভাবে ছটফট করছেন কেন? কি হয়েছে? আমি ছটফট করবো না? আরে আরে আরে, কি জ্বালা বলতো, এই দুটো বিয়ের নিমন্ত্রণ না এই একই দিনে পড়েছে। কি করা যায় বলতো? আরে ভগবান যে একই দিনে এত বিয়ের ব্যবস্থা কেন করে আমি কিছুই বুঝতে পারি না। আরে বাবা, তুই তো একটা স্টুপিড রে। আমি চিন্তার মধ্যে আছে, তুই হাসছিস। আমি এখন কি করি বলতো? কি করি? বিপদ কি? সে বিপদটা বলবেন তো। নিমন্ত্রণ আমি কি করে একা একা সামলে? পেয়েছি। কি পেয়েছি? কি পেয়েছি। আর বলতে হবে না, এবার আমি পেয়ে গেছি। আমি পেয়েছি, তোকে পেয়েছি।
শোনা এই 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 যে বিয়ের নিমন্ত্রণ পত্র এলো না, ওই মিস্টার বোসের বাড়িতে, আমি তো জানিস আমি মামাতো ভাইয়ের বিয়েতে আমি দেশে ফিরে যাচ্ছি, আমার পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু এই বিয়ের নিমন্ত্রণটা আমাকে রক্ষা করতে হবে। তাই আমি ঠিক করেছি এই বিয়ের নিমন্ত্রণটা তুই রক্ষা করবি। হ্যাঁ, প্রেজেন্টেশন নিয়ে তুই যাবি, তুই দেখ চিঠিটা দেখ। শোন এই দাদার জায়গায় যাবে তার ছোট্ট বোন। বিয়ের কার বিয়ে? দেখি তো পড়ে। কল্যাণের বিয়ে, কল্যাণের। কি হলো মঞ্জু, তোর মাথাটা কি ঘুরে গেছে? বাবা আমার স্বপ্নের পৃথিবীটা যে এখনই আমার ধুলে উঠেছে বাবা, ফুলে ফেপে চলছে হয়ে ঢেউয়ের মধ্যে আছড়ে পড়েছে আমার জীবনের মধ্যে। এই দেখো বাবা, দেখো কল্যাণের বিয়ের কার্ড। মঞ্জু, তার কল্যাণের বিয়ে ফুলসজ্জা রাতে ডাক্তার তার প্রতিনিধি হয়ে আমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। না তুই যাবি না, তুই যাবি না। তুমি কি গো বাবা, তুমি কি? যারা আমাকে এমনি করে অপমান করেছে, আমার জীবনের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, সেই দুর্দান্ত বোস আর তার বিলাতপর ছেলে শ্রীযুক্ত কল্যাণ বোসকে উচিত শিক্ষা দেবার জন্য এই বিয়ের কার্ডটা হাতে করে নিয়ে আমাকে তো সেখানে যেতেই হবে বাবা, আমাকে যেতে। মঞ্জু, আমাকে সেখানে গিয়ে প্রমাণ করতে হবে আমি মিথ্যাবাদিনী নই, আমি অন্ধকারে হারিয়ে যাইনি, আমি অন্ধকারে। তুই কি পাগল হয়ে গেছিস মা? তুই বিশাল একটা বড় ভুল করছিস মঞ্জু, ভুল করছিস বাবা, ভুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেছে আশার মুকুল, একরা স্বপ্ন চোখে মনে হয় সে আমার ভুল, ভালোবাসা একটু আশা, একটু আশা, একটু বাসা, জীবন অঙ্কটাকে জানি না মেলাতে,